আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা অনুশীলনীর ২ নম্বর সৃজনশীলটা চলো সমাধান করি। কি বলছে দেখো তো। রাশেদ ও জামিল জাহাজ ভাঙা শিল্পে কাজ করে। কাশি ও বুকে ব্যথা সহ অন্যান্য শারীরিক সমস্যায় ভোগায় উভয়ে ডাক্তারের শরণাপন্ন হলো। এই যে দেখো, শিল্প কারখানায় যারা কাজ করে ওদের ক্ষেত্রে কিন্তু তোমার শ্বসন বা শ্বাসতন্ত্রের রোগগুলো অনেক বেশি দেখা দেয়। কারণ কারখানায় সবসময় হচ্ছে তোমার মানে আমরা কি করি, কিছু উৎপাদন করি, সেক্ষেত্রে কালো ধোঁয়া, তারপরে হচ্ছে তোমার মানে এনভায়রনমেন্টটা অনেক বেশি দূষিত থাকে, মানে ওই জায়গাটা এয়ার পলিউশন অনেক বেশি হয়। ওই যে শিল্পায়নের ফলে মানে যেই জায়গায় দেখবো হচ্ছে শিল্প কারখানা বেশি, ওইখানে বাতাস সব সময় দূষিত থাকে, কালো ধোঁয়ায় হচ্ছে চারদিক ছেয়ে থাকে, কলকারখানার চিমনি থেকে কালো ধোঁয়া বের হয়। তারপর হচ্ছে যে কোনো মেশিন চালে, মানে কারখানায় তো তুমি মেশিন দিয়ে হচ্ছে কাজ করবা, সেক্ষেত্রে ওই মেশিন বা যন্ত্রপাতি থেকে আমরা এরকম মানে ক্ষুদ্র পার্টিকেলস বাইর হইতে দেখি বা দূষিত পদার্থ বের হতে দেখি, যেটা হচ্ছে শ্বসন তন্ত্রকে বেশি করে অ্যাটাক করে। অন্য সমস্যাও হইতে পারে, যে ভ্রুম 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 শব্দ হইতে থাকে, সেক্ষেত্রে তোমার হচ্ছে মাথা ব্যথা অথবা এই যে নয়েজ পলিউশনটাও হচ্ছে। তাহলে ওই যে শিল্প এলাকাগুলোতে এরকম দূষণ অনেক বেশি হয়, সেক্ষেত্রে ওরা দুইজন যেহেতু শিল্প কারখানায় কাজ করতেছে, তাহলে ওদের কি হইলো, কাশি আর বুকে ব্যথার সমস্যা। এখন ওরা ডাক্তারের শরণাপন্ন হলো। ডাক্তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিত হন যে রাশেদের শ্বসন অঙ্গের কোষ বিভাজন অনিয়ন্ত্রিত। রাশেদের কি হলো, শ্বসন অঙ্গের কোষ বিভাজন অনিয়ন্ত্রিত। এখন কোষ বিভাজন যখন অনিয়ন্ত্রিত হয়, এটাকে আমরা হচ্ছে ক্যান্সার বলতে পারি। অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে টিউমার হয়। টিউমার যখন ভয়াবহ রূপ ধারণ করে, ওইটাকে আমরা বলি ক্যান্সার। তাহলে আমরা বুঝতে পারতেছি রাশেদের কি হইলো, ক্যান্সারের মতো কিছু একটা রোগ বা শ্বসনতন্ত্রের ক্যান্সার হয়েছে। অন্যদিকে জামিলের রোগটি শ্বসন অঙ্গ ছাড়াও অন্ত্র আর হাড়ে বিস্তার লাভ করেছে। আচ্ছা, শ্বসনতন্ত্রের রোগ এটা ছাড়াও এরকম একটা রোগ যেটা হচ্ছে অন্ত্র আর হাড়েও বিস্তার লাভ করতে পারে, এই রোগটা হচ্ছে যক্ষ্মা। যক্ষ্মা, এই কথাটা তোমরা অনেক শুনছো, যক্ষ্মা রোগটা তো মানে আমরা মানে এই রোগটা পরিচিত আমাদের কাছে। কিন্তু এটা কি জানতা যে যক্ষ্মা কিন্তু আমাদের ফুসফুস ছাড়াও মানে শ্বসনতন্ত্র ছাড়াও অন্ত্র আর হাড়েও কিন্তু হইতে পারে। ইন্টারেস্টিং না বিষয়টা, এটা কিন্তু আগে থেকে আমরা অনেকেই জানি না। হাড় আর অন্ত্রের ক্ষেত্রেও মানে এই রোগটা বিস্তার লাভ করতে পারে। আবার গরুর দেহেও যক্ষ্মা হইতে পারে, তুমি যদি ওই গরুর দুধ খাও সেক্ষেত্রে তোমারও যক্ষ্মা রোগটা ছড়াই যেতে পারে। এটা হচ্ছে ছোঁয়াচে বা বায়ুবাহিত আমরা বলতে পারি। তাহলে আমরা বুঝতে পারলাম জামিলের হইল যক্ষ্মা, রাশেদের হইল ক্যান্সার, শ্বসনতন্ত্রের ক্যান্সার। রাশেদের ক্ষেত্রে আমরা ক্যান্সার বুঝতে পারলাম, আর জামিলের ক্ষেত্রে যক্ষ্মা বুঝতে পারলাম। কেমন? অল্প একটু হিন্টস দেওয়া, কিন্তু এই হিন্টসটুকু দেখেই তোমাকে বুঝে ফেলতে হবে কি অনিয়ন্ত্রিত ওয়ার্ডটা দেখে আমি শিওর হয়েছি যে ক্যান্সার। আর এখানে যে অন্ত্র আর হাড়, এটা বইয়ের ভিতরে একটা লাইন লেখা আছে যে যক্ষ্মা আমাদের শ্বসনতন্ত্র ছাড়াও অন্ত্র, হাড় আরো কত জায়গায় হচ্ছে বিস্তার লাভ করতে পারে, মানে ওই জায়গাটায় হইতে পারে, জীবাণুটা অ্যাটাক করতে পারে। তাহলে এই ওয়ার্ডটুকু দেখে আমি বুঝলাম যে যক্ষ্মা। তাহলে উদ্দীপক বোঝা শেষ, চলো প্রশ্নগুলা দেখি কি বলছে দেখো তো। মধ্যচ্ছদা কি? মধ্যচ্ছদা হচ্ছে তোমার উদর গহব্বর, আমাদের বুকের যে গহব্বরটা, আর বক্ষ গহব্বর আর উদর গহব্বর। বক্ষ হচ্ছে বুকের গহব্বরটা, আর উদর গহব্বর হচ্ছে পেটের যে গহব্বরটা। এই দুইটা গহব্বরকে পৃথক করার জন্য একটা পর্দা আছে, পেশিবহুল একটা পর্দা। ওই পর্দাটাকে আমরা বলবো হচ্ছে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। এটাকে ইংরেজিতে বলে হচ্ছে ডায়াফ্রাম, মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। এখন এই যে ডায়াফ্রামটা, এটা কি কাজ করে? পৃথক করে, এতটুকু তো বললাম যে বক্ষ গহ্বর আর উদর গহ্বরকে পৃথক করবে। এছাড়াও এটা আমাদের হচ্ছে শ্বসনে সাহায্য করে, বা তুমি যে প্রশ্বাস গ্রহণ করতেছো, নিঃশ্বাস ত্যাগ করতেছো, ওই জায়গায় এই যে পর্দাটা, এটা সংকুচিত প্রসারিত হওয়ার মাধ্যমে তোমার বায়ু যে ফুসফুসে প্রবেশ করবে অথবা ফুসফুস থেকে বাতাসটা যে বের হয়ে যাবে, এই জায়গাটা নিয়ন্ত্রণ করে। আমি যদি তোমাকে এটা একটু এঁকে দেখাই, তোমার আরেকটু সহজ হবে। তাকাও তো এই জায়গায়, দেখো এটা মনে করো আমাদের ট্রাকিয়া বা শ্বাসনালী। এটা দুইটা ভাগে ভাগ হয়েছে কেন? কারণ দুই ফুসফুসে যাবে। এখন দুই ফুসফুসে তোমার হচ্ছে মানে শ্বসনতন্ত্র অল্প একটু আঁকলাম। এরপরে এই জায়গাটায় দেখো এরকম একটা পেশিবহুল পর্দা। এই পর্দাটা দেখতে কি তোমার প্রসারিত একটা ছাতার মতো মনে হচ্ছে না? আমার তো ওরকমই মনে হচ্ছে। এটা হচ্ছে প্রসারিত একটা ছাতার মতো। তাহলে এই যে মধ্যচ্ছদা বা ডায়াফ্রামটা, এটা যখন সংকুচিত হয়ে যাবে তখন কি হবে? এরকম করে নিচের দিকে নেমে সোজা হয়ে যাবে। দেখো তো আমি এতটুকু জায়গা এক্সট্রা পেয়ে গেলাম না? এটা সংকুচিত হয়ে নিচে নামার মাধ্যমে আমি এতটুকু জায়গা এক্সট্রা পেয়ে গেলাম। তাহলে বক্ষ গহ্বরের আয়তন এই জায়গা দিয়ে বেড়ে গেল।
আবার তোমার রিপ কেস যেগুলো আমাদের যে পরশুক আছে না, পরশুকার মাঝখানে মাঝখানে দুইটা পরশুকার মাঝখানে কিছু পেশি থাকে, ওই পেশিগুলার প্রসারণের মাধ্যমে বক্ষ গহ্বরের আয়তন বেড়ে যায়। আয়তন বেড়ে গেলে বাতাস ভিতরে প্রবেশ করে। আবার এই মধ্যচ্ছদাটা যখন প্রসারিত হয়ে যায় তখন উপরে উঠে যায়, প্রসারিত হইলে উপরে উঠে যায়, তখন এই জায়গাগুলো কমে গেল না, এতটুকু জায়গা আমার কমে গেল। আবার রিপ কেসটাও হচ্ছে সংকুচিত হয়ে মানে কাছাকাছি চলে আসে, তখন কি হয় মানে ওই জায়গার ইন্টারকোস্টাল রিপগুলা মাংসপেশিগুলা কাছাকাছি চলে আসলে আয়তন কমে যায়। কমে গেলে কি হয়, বাতাসগুলা বাইরে চলে আসে, মানে ফুসফুসের ভেতরে বাতাস বাইরে চলে আসে। তাহলে এই যে আমরা বুঝতে পারলাম মধ্যচ্ছদা কি জিনিস, এটা হচ্ছে পেশিবহুল একটা পর্দা, বক্ষ গহ্বর উদর গহ্বর পৃথককারী পেশিবহুল পর্দাকে মধ্যচ্ছদা বলে। বক্ষ গহ্বর আর উদর গহ্বরকে পৃথককারী পেশিবহুল পর্দাকে মধ্যচ্ছদা বলে, যার আরো কতগুলা কাজ আমি মাত্রই বললাম। তারপরে বহি শ্বসন কি জিনিস, শ্বসন কি জিনিস এটা জানি। শ্বসন হচ্ছে আমাদের দেহে শক্তি উৎপন্ন করার প্রক্রিয়া, আমাদের দেহে শক্তি উৎপন্ন করার প্রক্রিয়া। আমরা যে খাবার খাই, আমরা এরকম ধারণা তো সবারই আছে যে খাবার থেকে আমরা পুষ্টি পাই, শক্তি পাই, খাবার খেলে শক্তি পাবো। হ্যাঁ, কথাটা ঠিক। এই যে খাবারটা তুমি খাইলা, ওই খাবারটা ভেঙে শক্তি উৎপন্ন করবে, এটা হচ্ছে শ্বসন। কিন্তু নামের শুরুতে আবার কি দিয়ে দিছে, বহি কথাটা দিয়ে দিছে। বহি মানে কি, বাইরে। তাহলে যেই শ্বসনটা বাইরে হবে, এখন বাইরে আবার কিভাবে শ্বসন হবে, আমার দেহের ভিতরে শক্তি প্রয়োজন, দেহের ভিতরে না শ্বসন হবে। এখন আমি তোমাকে কনসেপ্টটা বলি, শ্বসনের ক্ষেত্রে কি হয়, তুমি খাবার খাইলা, ওই খাবারটা ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র কণা, বা মানে মনে করো ভাত খাইলা, ভাতের একদম ছোট্ট পার্টিকেলটা কি, মানে ভাঙতে ভাঙতে আমরা গ্লুকোজ পর্যন্ত যাব কার্বোহাইড্রেটগুলা খাইলে। তাহলে গ্লুকোজে যায় যখন তুমি থামলা, ওই গ্লুকোজটা তোমার দেহ অ্যাবজর্ব করে নিছে, কারণ আমাদের কোষগুলা তো হচ্ছে তোমার জটিল উপাদান অ্যাবজর্ব করতে পারে না, সরল উপাদানে পরিণত করে ওটা অ্যাবজর্ব করলো। ওই সরল উপাদানটাকে আবার ভেঙে আমি এখন শক্তিতে পরিণত করব। ওখানে কি হবে, অক্সিজেনগুলা যাবে। তুমি যে ইনহেল করলা, প্রশ্বাস গ্রহণ করলা, ওই প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেনগুলা যে নিলা, ওই অক্সিজেন তোমার কোষে গিয়ে খাদ্যগুলাকে ভাঙবে। এতটুকু হইল তোমার অন্তঃশ্বসন। কি জন্য, ভিতরে গেল, ভিতরের প্রবেশ করলো ফুসফুস, আর তোমার ওই কোষগুলার ভিতরে কাজ হবে, মানে ফুসফুসের কাছে যাবে অক্সিজেন, ওই অক্সিজেনটা ফুসফুস থেকে ট্রান্সফার হয়ে কোষগুলাতে যাবে। এই জায়গাগুলো হচ্ছে অন্তঃশ্বসন, ভিতরে ঘটতেছে। এবার শক্তি উৎপন্ন করলো গিয়ে ভেঙে, অক্সিজেনগুলা কোষে গিয়ে যখন শক্তি উৎপন্ন করলো, সাথে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে, ওই কার্বন ডাইঅক্সাইডটা বের করে দিব। তাহলে ওই যে ফুসফুস আর বায়ুমণ্ডলে বের করে দেওয়ার যে অংশটুকু, ওই অংশটুকু বলবো হচ্ছে বহিঃশ্বসন। দেখো তো এখানে কি লিখছে, আমরা একটু পড়ি চলো। যে ভৌত প্রক্রিয়ায় ফুসফুস এবং পরিবেশের মধ্যে গ্যাসীয় বিনিময় হয় তাকে বহিঃশ্বসন বলে। কার কার ভিতরে, ফুসফুস আর পরিবেশের ভিতরে। ফুসফুস কি করবে, ওই যে শ্বসনের মাধ্যমে যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হয়েছে, ওই কার্বন ডাইঅক্সাইড ফুসফুসে আসবে না, কার্বন ডাইঅক্সাইডটা ফুসফুসে আসবে। ফুসফুসে বায়ুথলি থাকে, এরকম বায়ুথলি থাকে, ওই বায়ুথলির পাশে দিয়ে কৈশিক নালিকা যায়। এই কৈশিক নালিকার ভিতর দিয়ে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন এভাবে আসা যাওয়া করতে পারে। কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করলো, অক্সিজেন বের হইলো, অক্সিজেন প্রবেশ করলো, কার্বন, এরকম মানে যাতায়াত ঘটতে পারে। তাহলে ওই কার্বন ডাইঅক্সাইড ফুসফুসে চলে আসলো এই বায়ুথলির ভিতরে, ওই বায়ুথলির ভিতর দিয়ে এরকম শ্বসনতন্ত্র যদি আমি আঁকি, এই যে ফুসফুস, দুইটা ফুসফুস, ফুসফুসের ভিতরে হচ্ছে এরকম ছোট 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 বায়ুথলি থাকে। এই বায়ুথলিগুলাতে কার্বন ডাইঅক্সাইড আসলো, এখান থেকে উল্টা পথে এসে এদিকে হচ্ছে তোমার নাসা গহ্বর, নাসা গহ্বর দিয়ে বের হয়ে যাবে। তাহলে এই যে ফুসফুস আর পরিবেশের ভিতরে যে গ্যাসীয় বিনিময়টা, এটাই হচ্ছে আমাদের বহিঃশ্বসন। বাইরের দিকে চলে আসলো না, পরিবেশে চলে আসলো। শ্বাস গ্রহণের সময় পিঞ্জরাস্থি মাংসপেশি, পিঞ্জরাস্থি মাংসপেশি বলতে বুঝাইছে ওই যে আমি যে বললাম যে দুইটা রিপ কেসের মাঝখানে কিছু পেশি থাকে। আমি যদি তোমাকে একটু এঁকে দেখাই, এই যে দেখো, এটা হচ্ছে আমাদের স্টারনাম, স্টারনামের পাশে ডান দিকে 12টা, বাম দিকে 12টা এরকম পরশুকা থাকতেছে, রিপ কেস থাকতেছে, মানে রিপ কেস তৈরি হচ্ছে। এগুলাকে আমরা কি বলি, পরশুকা বা রিপ বলি না। এই যে আমাদের বুকের খাঁচাটা আমি আঁকতেছি। তাহলে এই যে হাড়গুলা, হাড় কি কখনো প্রসারিত হইতে পারে? হাড় তো ফিক্স, হাড় তো নড়াচড়া করতে পারে না। এই হাড়গুলার মাঝখানে মাঝখানে কিছু পেশি থাকে। তোমরা কোরবানি ঈদের সময় যখন গরু ছাগল কাটে না, তখন দেখবা যে এই যে বুকের যে হাড়গুলা, ওইখানে মাঝখানে মাঝখানে কিছু হচ্ছে মাংসপেশি থাকে। ওই যে পেশিগুলা, ওগুলা হচ্ছে তোমার ফ্লেক্সিবল হয়। ওইটাই বলছে যে পিঞ্জরাস্থির মাংসপেশি। এই যে পিঞ্জর না, এটা বক্ষ পিঞ্জর বা খাঁচা, তাহলে বুকের যে খাঁচাটা, এই পিঞ্জরাস্থির মাংসপেশি, এর মাঝখানে মাঝখানে যে মাংসপেশি আছে ওদের কথা বলছে।
এবং মধ্যচ্ছদা সংকুচিত হয়ে, মধ্যচ্ছদা কিন্তু ক নাম্বারেই বলছি, আর বলবো না, মধ্যচ্ছদা সংকুচিত হয়ে বক্ষগহ্বরের আয়তন বেড়ে যায়। একটু আগের কনসেপ্টটা নোটে একে যেটা বুঝাইলাম, যে মধ্যচ্ছদা নিচে নেমে যাবে, বক্ষগহ্বরের আয়তন বেড়ে যাবে, তখন কি হবে, তোমার বুকে যে ফাঁকা জায়গাটা, মানে বক্ষগহ্বরের যে ফাঁকা জায়গাটা, ওই ফাঁকা জায়গার আয়তন বেড়ে যাবে। আয়তন বেড়ে গেলে বাইরের বাতাস ভেতরে প্রবেশ করবে। কি জন্য ভেতরে প্রবেশ করবে, এখানে মানে কনসেপ্টটা এরকম যে বাইরে তো ঘনত্ব বেশি, ভেতরে ঘনত্ব কম, কারণ কি আয়তন বেড়ে গেছে, যে কয়টা বায়ু ছিল ওরা হচ্ছে অনেক জায়গা পাচ্ছে। এখন তুমি কি কখনো গ্যাদারিং এর জায়গায় থাকতে চাও, যে এখানে ঠেলাঠেলি করে আমি এখানে থাকবো, নাকি যেখানে হচ্ছে স্পেস বেশি আছে, জায়গা বেশি আছে, ওইদিকে মুভ করে চলে যেতে চাও? অবশ্যই ওইদিকে, যেদিকে খালি জায়গা ওইদিকেই সবাই যাইতে যাবে, বাতাসের কণাগুলাও যে খালি জায়গাটা পূরণ করার জন্য ওইদিকে ধাবিত হবে। তাহলে বাতাস কি হইলো, ভেতরে প্রবেশ করলো। এই যে আমাদের এখান পর্যন্ত এই কথাটাই বলছে যে বাতাস কি করছে, ফুসফুসে প্রবেশ করলো, এতটুকু বুঝলাম। এরপরে আবার শ্বাস ত্যাগের ক্ষেত্রে এটাকে আমরা কি বলি, প্রবেশ করলে বলি প্রশ্বাস, বের হয়ে গেলে বলি নিঃশ্বাস। অনেক সময় কিন্তু আমরা এই ভুল কথাটা বলি যে তোমার কি শ্বাসকষ্ট হচ্ছে, জোরে জোরে নিঃশ্বাস নাও, নিঃশ্বাস নাও। নিঃশ্বাস কি নেওয়া যায়? নিঃশ্বাস হচ্ছে যেটা আমরা বের করে দিচ্ছি। তাহলে এখান থেকে আবার নিঃশ্বাসের কনসেপ্টটা শুরু। দেখো, শ্বাস ত্যাগের সময় মধ্যচ্ছদা প্রসারিত হয়। কি হবে, মধ্যচ্ছদা হবে প্রসারিত। আমি কিন্তু চিত্রকে বুঝাইছি ক নাম্বারের সময়। বক্ষগহ্বরের আয়তন কমে যাবে। আয়তন কমে যাবে বলতে ওই যে এই মাংসপেশিগুলো তখন প্রসারিত হয়েছিল, এখন আবার সংকুচিত হয়ে যাবে। গেল, সংকুচিত হইল, মধ্যচ্ছদা উপরে উঠে গেল, আয়তন এখন কমে যাবে না, বুকের ভেতরে যে ফাঁকা জায়গাটা, বক্ষগহ্বরের ফাঁকা জায়গা কমে যাবে। এখন ফাঁকা জায়গা যদি কমে যায়, ওখানে ভিতর যে বাতাসগুলা ছিল ওদের তো অনেক চাপাচাপি হবে, যে জায়গা কমে গেছে, বাতাস যতটুকু ছিল ওরা এখন ধাক্কাধাক্কি বেশি লাগতেছে। তাহলে ওই বাতাসের কণাগুলো ভাববে যে এখানে তো গ্যাদারিং, এখানে থেকে লাভ আছে, আমরা বের হয়ে যাই। তখন ওরা ফুসফুসের ভিতর থেকে বাইরে বের হয়ে আসবে। ওই যে বাইরে বের হয়ে আসলো, এই যে বায়ু নিঃশ্বাস রূপে বাইরে বের হয়ে যায়, বাইরে বের হয়ে গেছে। এই যে বাইরে বের হয়ে যাচ্ছে, এই জায়গার অংশটুকু হচ্ছে তোমার বহিঃশ্বসন, আর প্রবেশ করতেছে, শক্তিতে পরিণত করতেছে খাদ্যগুলাকে, ওইটা হচ্ছে অন্তঃশ্বসন। ক্লিয়ার? সহজ কথা কিন্তু। এবার রাশেদের দেহে রোগটি কিভাবে ছড়ায়। রাশেদের কি হয়েছিল জানি, রাশেদের হয়েছিল ক্যান্সার, তাই না? শ্বসন তন্ত্রের ক্যান্সার, কারণ ওর অনিয়ন্ত্রিত কথাটা আমরা শুনছি। অনিয়ন্ত্রিত শুনলেই বুঝবো হচ্ছে তোমার এখানে মাইটোসিস কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হচ্ছে, যার জন্য ক্যান্সার কোষ সৃষ্টি হইতে পারে। তাহলে চলো এবার আমরা রাশেদের দেহের রোগটি কিভাবে ছড়াবে এটা নিয়ে আলোচনা করি। রাশেদের রোগটা হচ্ছে শ্বসন তন্ত্রের ক্যান্সার। এই যে শ্বসন অঙ্গের কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে, তার মানে হচ্ছে ওর শ্বসনতন্ত্রে বা ফুসফুস ক্যান্সারে আক্রান্ত। এবার কিভাবে ছড়াবে এই কথাটা চলো আমরা পড়ি। ক্যান্সার কোষ নিয়ন্ত্রণহীন অস্বাভাবিক কোষ বিভাজনের ফল। হ্যাঁ, আমরা জানি হচ্ছে ক্যান্সার কিভাবে সৃষ্টি হয়, যদি কোনো কোষ বিভাজন, যে কোনো জায়গার কোষ বিভাজন যদি অনিয়ন্ত্রিতভাবে হইতে থাকে। অনিয়ন্ত্রিত বলতে আমরা জানি যে কোনো কিছুর বৃদ্ধি একটা ফিক্সড জায়গায় হয়ে থেমে যাবে, কিন্তু এটা থামে না, বিভাজন ঘটতেই থাকে ঘটতেই থাকে, কারণ এখানে কিছু প্রোটিন কাজ করে, যে প্রোটিনগুলো কি করে, কোষ বিভাজন নিয়ন্ত্রণকারী প্রোটিনকে নষ্ট করে দেয়। এখন আমার কাজ হচ্ছে কোষ বিভাজন নিয়ন্ত্রণ করা। আমি তোমার হাতের বৃদ্ধি এতটুকু হইলে আমি বলবো যে হ্যাঁ বাস একটা হাতের দৈর্ঘ্য এতটুকুই হওয়া উচিত, এখানে থেমে যাও, কোষ বিভাজনগুলোকে আমি থামাই দেবো। কিন্তু তুমি আমাকে হচ্ছে কাজ করতে দিলে না, আমাকে ধাক্কায় সরাই দিলা, তাহলে আমি কি আমার কাজটা করতে পারবো না। তাহলে ওই প্রোটিনটাই নাই, কোষ বিভাজন যে নিয়ন্ত্রণ করবে ওই প্রোটিনটাই নাই, তাহলে কোষ বিভাজন হইতেই থাকবে, ওই জায়গায় মাংসপিণ্ড তৈরি হবে বা টিউমার তৈরি হয়ে যাবে। ওই টিউমারটা ভয়াবহ আকার ধারণ করলে ওটাকে আমরা বলবো ক্যান্সার। তাহলে ক্যান্সার কোষ নিয়ন্ত্রণহীন, দেখো নিয়ন্ত্রণ হারায় ফেলাইছে, হইতেই আছে বিভাজন, অস্বাভাবিকভাবে হবে, ওই কোষ বিভাজনের ফলই হচ্ছে আমাদের এই ক্যান্সার। সাধারণ মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি থেকে দুটি থেকে চারটি থেকে আটটি থেকে 16টি 32টি এভাবে করে করে বিভাজনটা হয়। কোন বিভাজন এটা? মাইটোসিস। কিন্তু মাইটোসিস কোষ বিভাজনে এরকম দুই করে বাড়ে, মানে একটা থেকে 2টা 4টা এরকম করে বাড়ে। কিন্তু নিয়ন্ত্রিত প্রক্রিয়ায় এই প্রক্রিয়াটা মানে নিয়ন্ত্রণ আছে এরকম ভাবে হয়, মানে কিছু বিভাজন ঘটার পরে হচ্ছে থেমে যায়। কিন্তু কোনো কারণে যদি এই নিয়ন্ত্রণটা নষ্ট হয়ে যায় তখন অস্বাভাবিক কোষ বিভাজন শুরু হয়, এর ফলে প্রাণঘাতী ক্যান্সার সৃষ্টি হয়। এছাড়াও বিভিন্ন ধরনের রোগ জীবাণু, বিভিন্ন হচ্ছে তোমার ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণে ওদের ভিতরে যে জিনটা থাকে, ওই যে HPV একটা ভাইরাস আছে না, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস,
ওই ভাইরাস যদি আক্রমণ করে, ওই ভাইরাসের ভিতরে একটা জিন থাকে E6 আর E7, ওই জিনের কারণে আবার কি হয়, জরায়ুমুখ টিউমার সৃষ্টি হয়, যে E6 আর E7 এই দুইটা জিনের কারণে। তাহলে ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণে রোগ জীবাণু, রাসায়নিক পদার্থের কারণেও হইতে পারে, কিংবা তেজস্ক্রিয়তাও কিন্তু ক্যান্সার সৃষ্টি করতে পারে। তেজস্ক্রিয় রশ্মি আছে না, তেজস্ক্রিয় মৌল নিয়ে যারা ল্যাবে কাজ করে, ওদের কিন্তু ওই তেজস্ক্রিয় মৌলগুলা থেকে অনবরত হচ্ছে তোমার তেজস্ক্রিয় রশ্মি নিঃসরিত হইতে থাকে। ওই রশ্মিগুলো যখন তোমার ওই যে কোষে অনেক সময়, দীর্ঘ সময় ব্যাপী যখন হচ্ছে প্রবেশ করতে থাকে, তখনও কিন্তু ক্যান্সার হইতে পারে। তারপরে বায়ু, পরিবেশ দূষণ, বাসস্থান অথবা কর্মক্ষেত্রে দূষণ ঘটতে পারে এই সব বস্তু, যেমন কি অ্যাসবেস্টাস, আর্সেনিক, আর্সেনিক দুইবার কেন, আর্সেনিক, তারপর ক্রোমিয়াম, নিকেল, এই যে কঠিন ধাতুগুলা, এই কঠিন ধাতুগুলাও যদি তোমার কোষে প্রবেশ করে, মানে এটা কিছুদিনের জন্য না, দীর্ঘদিন তুমি মনে করো এমন কোনো জায়গায় কাজ করতেছো যেখানে তোমার এই ধাতুগুলা তোমার কোষে আস্তে আস্তে নিঃশ্বাসের মাধ্যমে, খাবারের মাধ্যমে তোমার হাতে সংস্পর্শে, মানে হাতে লেগে আছে, তুমি তো কাজ করা লাগতেছে হাত দিয়ে ধরে। এখন গ্লাভস পরে তো আমরা সচেতন থাকবো, মানে অনেক কিছুই তো সচেতনতার জন্য করতে পারি, কিন্তু দীর্ঘ বছর তুমি এইখানে কাজ করতেছো, আস্তে আস্তে তোমার কোষের ভিতর এই জিনিসগুলো হচ্ছে জমা হইতে থাকবে। যেমন আমরা ওই যে বিজ্ঞানী ম্যারি কুরির নাম শুনছি, উনি কিন্তু তেজস্ক্রিয় পদার্থ নিয়ে কাজ করতো, তারপরে হচ্ছে নোবেল পুরস্কারও পাইছিল। ওনারা পুরো পরিবার কিন্তু আবার নোবেল পরিবার, অনেকে ওনার পরিবারে হচ্ছে মানে প্রায় ম্যাক্সিমামই হচ্ছে নোবেল পাইছে। এখন এই যে তেজস্ক্রিয় মৌল নিয়ে ওনারা কাজ করতো, ওইটা নিয়ে গবেষণা ছিল তাদের, তখন ওই তেজস্ক্রিয়তার কারণে কিন্তু তাদের হচ্ছে ক্যান্সার হয়েছিল। তাহলে এই যে আমরা উদ্দীপকে যে দুইজন ব্যক্তির কথা শুনতে পাইছি, উনাদেরও সেম অবস্থা। ওনারা একটা কারখানায় কাজ করতেছে, ওই কারখানার জিনিসপাতি ওনাদের দেহে অনবরত প্রবেশ করতেই পারে, তোমার হচ্ছে এই যে নিঃশ্বাসের মাধ্যমে, খাবারের মাধ্যমে প্রবেশ করতে করতে একসময় কি হবে, ক্যান্সার কিন্তু আক্রান্ত হয়ে যেতে পারে। এখন এইখানের যে কারণগুলো তুমি দেখতে পাইলা, এই কারণগুলো আমরা কিন্তু উদ্দীপকের ব্যক্তিগুলোর ক্ষেত্রেও বলতে পারি, যে ওনাদের ক্ষেত্রেও রোগ জীবাণু আক্রমণ করলেও ক্যান্সার হইতে পারে। রাসায়নিক পদার্থ, তেজস্ক্রিয় পদার্থ, তারপর হচ্ছে তোমার কঠিন ধাতুগুলা যদি তোমার বাতাসের মাধ্যমে মানে ইনহেল করো তুমি, সেক্ষেত্রে ওই ফুসফুসে ক্যান্সার হইতে পারে, মানে ফুসফুসে প্রবেশ করে ফেললে হচ্ছে কি হবে, ফুসফুস ক্যান্সার হবে। এবার উদ্দীপকে উল্লিখিত যে রাশেদ, ওরা দুই বন্ধু কি করতো, জাহাজ ভাঙা কারখানায় কাজ করতো। ওইখানে কিন্তু আমরা এরকম পরিবেশ দূষণ, মানে শিল্প কারখানার আশেপাশের অঞ্চলে আমরা পরিবেশ দূষণ অনেক বেশি দেখতে পাই। তাহলে ওই যে রাশেদের যে ক্যান্সারটা হইলো ফুসফুস ক্যান্সার, অথবা রক্তের মাধ্যমেও মিশে গিয়ে, মানে ফুসফুসে যদি তোমার যায়, ফুসফুসের বাতাসগুলা বা ওখান থেকে অক্সিজেন, এটা কিন্তু রক্তের মাধ্যমেও মিশে যাইতে পারে। রক্তে ক্যান্সারও কিন্তু তখন হইতে পারে, লসিকা রক্ত, ওই জায়গায় হচ্ছে তোমার অ্যাটাক করতে পারে, এই জীবাণুগুলা চলে যাইতে পারে, মানে এই পদার্থগুলা, ক্ষুদ্র যে পার্টিকেলগুলা। অথবা তোমার হচ্ছে তার তো ফুসফুসে তো অনেক সহজেই চলে যাচ্ছে, ফুসফুস ক্যান্সার হইতে পারলো। তাহলে আমাদেরকে জিজ্ঞেস করলো যে কারণটা কি, তার যে রাশেদের যে রোগটা বা ফুসফুস ক্যান্সারটা, এটা কিভাবে হইতে পারে। তাহলে আমরা অনেকগুলা কারণ জানলাম, এই এই কারণে হচ্ছে তার এই ফুসফুসের ক্যান্সারটা হইতে পারে, বা এই জায়গাটা হচ্ছে ছড়াইতে পারে, এরকম। তারপরে চলো আমরা ঘ নাম্বারে যাই। এই কথাগুলোই হচ্ছে এখানে লিখবা, তুমি চাইলে এগুলো পয়েন্ট করেও লিখতে পারো, অথবা এভাবে প্যারা করে লিখলেও সমস্যা নেই। এবার ঘ নাম্বারে আমাদের কি বলছে, রাশেদ ও জামিলের রোগ দুটির মধ্যে কোনটির নিরাময় তুলনামূলকভাবে সহজ, সহজ জিজ্ঞেস করছে। একজনের হচ্ছে ক্যান্সার, আরেকজনের হচ্ছে যক্ষ্মা। এখন কোনটা সহজে ভালো হবে, এটা কিন্তু আমরা শুনেই বুঝতে পারতেছি, কারণ আমরা ছোটবেলা থেকেই জানি যে ক্যান্সার যাদের হয়, একবার ক্যান্সার হইলে আর রক্ষা নাই ওই ক্যান্সার কোষের, কারণ আজ পর্যন্ত কোনো চিকিৎসাও আবিষ্কার হয় নাই, কোনো ঔষধও নাই। একবার যদি ওই জীবাণুটা তোমার দেহে প্রবেশ করে, মানে জীবাণুর মাধ্যমে যদি হয়, অথবা কোনো কারণে যদি ক্যান্সার হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমার মানে মৃত্যু অনিবার্য হয়ে যায়, কারণ ক্যান্সার রোগটা মানে অনেক ভয়াবহ একটা রোগ। কিন্তু জামিলের যেটা হইলো যক্ষ্মা, যক্ষ্মা কিন্তু ভালো হয়। এই তোমরা টিভিতে এরকম একটা অ্যাডভার্টাইজ শুনো না, যে এরকম একটা টিউন বাজে যে যক্ষ্মা ভালো হয়, যক্ষ্মা কিন্তু ভালো হয়। তাহলে আমরা বুঝতেই পারতেছি যে কার নিরাময় করাটা বা কার রোগটা নিরাময় করা বেশি সহজ, কারটা, জামিলেরটা। কারণ জামিলের কি হয়েছে, জামিলেরটা হচ্ছে যক্ষ্মা, যক্ষ্মা হচ্ছে অনেক সহজেই ভালো হয়ে যায়, তুমি একটু জীবনযাপন ঠিক করে করলে, ডাক্তারের পরামর্শ মতো ওষুধপত্র খাইলে, তখন হচ্ছে আমরা কিন্তু এটা থেকে নিরাময় পাইতে পারি। তাহলে চলো দেখি আমরা কি লিখছি এই জায়গায়। প্রথমে তো তুমি লিখবা একটা প্যারায় যে কার কি রোগ হয়েছে, তুমি যে ধরতে পারছো এটাতেই কিন্তু 1 নাম্বার। তুমি যে বুঝতে পারছো রাশেদের কি হয়েছে আর জামিলের কি হয়েছে, এখানে তোমাকে দিবে 1 নাম্বার। তাহলে চলো আমরা লিখি, রাশেদের কি হয়েছে, ফুসফুসে ক্যান্সার, আর জামিলের হয়েছে যক্ষ্মা।
এখন রোগ দুটির মধ্যে যক্ষ্মা নিরাময় তুলনামূলকভাবে সহজ। হ্যাঁ, যক্ষ্মাটা আমরা সহজেই নিরাময় করতে পারি, কিন্তু ক্যান্সার যদি একবার হয় ওইটা নিরাময় করা যায় না, ও হচ্ছে মৃত্যু পর্যন্ত চলে যাবে, মানে কেউ থামাইতে পারবে না, এরকম আর কি। তাহলে চলো আমরা পড়ি কি বলছে। দুইটা প্যারা লিখবো, একটাতে জামিলের কথাবার্তা দিব, আরেকটাতে রাশেদের কথাবার্তা। বিজ্ঞানের কল্যাণে বর্তমান সময়ে অনেক রোগ সহজে নিরাময়যোগ্য হলেও ক্যান্সার নিরাময়ের চিকিৎসা পদ্ধতি এখনো আবিষ্কার করা যায়নি। স্যাড। রাশেদের এবার কি হবে চলো দেখি। এই যে ক্যান্সার কোষটা কিভাবে হয় এটা তো আমরা জানি, ওই যে আগের প্রশ্নটাতে বললাম না যে ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো যদি দ্রুততার সাথে নির্ণয় করে চিকিৎসা প্রদান করা সম্ভব হয় তবে রোগী বেশি দিন বেঁচে থাকার সম্ভাবনা বৃদ্ধি পায়। কিন্তু ক্যান্সার প্রকাশই পায় হচ্ছে এত দেরিতে, মানে 6-7 মাস তোমার দেহে হচ্ছে ও লুকানো অবস্থায় থাকবে ওই জীবাণুটা, মানে যে কারণে ক্যান্সারটা হচ্ছে ওই কারণটা লুকানো অবস্থায় থাকবে, এরপরে যে হুট করে প্রকাশ পাবে যখন তোমার অবস্থা অনেক খারাপ হয়ে যাবে, ওই সময় হচ্ছে আর মানে বাঁচার উপায়ও থাকে না। আর একবার যদি মানে টেস্টের ফলে যে প্রকাশ পায়ও যে তোমার ক্যান্সার হয়েছে, সেক্ষেত্রেও আমরা এটার কোনো চিকিৎসাও জানি না, কোনো ঔষধপত্র আবিষ্কার হয় নাই। মানে এটা হচ্ছে একটা আসলে কি বলবো স্যাড রিয়েলিটি, যে আসলেই এটা ক্যান্সারের কোনো ঔষধ যেহেতু আবিষ্কার হয় নাই, যার জন্য আমরা কি বলতে পারতেছি যে রাশেদকে এখন এই জায়গায় ইনালিল্লা করতে হবে, কারণ রাশেদের রোগটা এখন আমরা ঠিক করতে পারবো না। কিন্তু জামিলের রোগটায় যাই চলো। অপর দিকে জামিলের কি হইলো, ওর হচ্ছে যক্ষ্মা। যক্ষ্মা একটা জীবাণুর কারণে হয়, এই জীবাণুটার নাম মনে রাখতে পারো, এটা এমসিকিউতে অনেক বেশি আসে। জীবাণু না, মেনলি হচ্ছে ব্যাকটেরিয়া। এমসিকিউতে এটাও জিজ্ঞেস করে, অনুশীলনীর একটা এমসিকিউ আছে যেখানে জিজ্ঞেস করছে যে যক্ষ্মা রোগ কিসের কারণে হয়। অপশনে কিন্তু মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস লেখা ছিল না, অপশনে ছিল ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, এই কথাগুলো ছিল। তাহলে তোমার মনে হইতে পারে যে আর একটা ক্ষুদ্র অণুজীব ছিল, এখন ওইটা কি ভাইরাস ছিল, ব্যাকটেরিয়া ছিল, একটা জীবাণু তো ছিল, এটা শিওর। তাহলে কি মনে রাখা লাগবে, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ও হচ্ছে একটা ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়ার আক্রমণে তোমার যক্ষ্মা হইতে পারে। যক্ষ্মা যে শুধু ফুসফুসে হবে এমন কোনো কথা নাই, যক্ষ্মা কিন্তু তোমার হাড়েও হইতে পারে, তারপর হচ্ছে অন্ত্রেও হইতে পারে। এরপরে যক্ষ্মা কিন্তু গরুরও হইতে পারে, গরুর দুধ যদি তুমি খাও ও তাহলে তোমারও যক্ষ্মা হয়ে যাবে। যক্ষ্মা কিন্তু বায়ুবাহিত, ছোঁয়াচে, আমাদের কেয়ারফুল থাকতে হবে যক্ষ্মা রোগীদের কাছ থেকে, বা ওদের ব্যবহার্য জিনিসপাতি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে, ওদের কফ থুতুগুলা মাটিতে চাপা দিয়ে দিতে হবে, মানে বাতাসে যাতে না ছড়ায় জীবাণুটা, এটা এনশিওর করতে হবে। এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে যদি তুমি বাস করো, যেখানে অনেক ধুলাবালি, স্যাঁতস্যাঁতে পরিবেশ, সেক্ষেত্রে এই জীবাণুটা তোমার বিস্তার বেশি ঘটে। জীবাণুদের কিন্তু বা ব্যাকটেরিয়া ভাইরাসদের কিন্তু মানে বংশ বৃদ্ধি করার জন্য বা সংখ্যা বৃদ্ধি করার জন্য কিন্তু নির্দিষ্ট পরিবেশ থাকে। কেউ কেউ হচ্ছে ঠান্ডা পরিবেশে অনেক বেশি সংখ্যা বৃদ্ধি করতে পারে, কেউ হচ্ছে গরম পরিবেশে সংখ্যা বৃদ্ধি করতে পারে। তাহলে ওরা কি করতে পারে, স্যাঁতস্যাঁতে পরিবেশে সংখ্যা বৃদ্ধি করতে পারে বা বিস্তার লাভ করতে পারে। তাহলে এই যে ওরা যেখানে বিস্তার ঘটায় এই কাজটা করা যাবে না, ওই জায়গাগুলা থেকে তোমাকে দূরে থাকতে হবে। যথাযথ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সহজে এই রোগ নির্ণয় করা যায়। হ্যাঁ, বর্তমানে এটা হচ্ছে নির্ণয় করার চিকিৎসা পদ্ধতি আমরা পেয়ে গেছি, কিন্তু ক্যান্সারেরটা এখনো পাই নাই, যার জন্য রাশেদের ব্যাড লাক। আর জামিলের কি হইলো, ওর রোগটা কিন্তু আমরা নির্ণয় করতে পারতেছি। এই রোগটি প্রতিকারে ডাক্তারের পরামর্শ অনুযায়ী দীর্ঘমেয়াদী চিকিৎসা গ্রহণ। আচ্ছা, আরেকটা কথা বলি, যে দীর্ঘমেয়াদী যে কথাটা বলছে, তোমাদের যদি আল্লাহ না করুক কখনো যদি এরকম কোনো সমস্যা হয় যে তোমার কোর্স, মানে একটা ঔষধের কোর্স কমপ্লিট করতে বলে যদি ডাক্তার, চেষ্টা করবো ওই কোর্সটা পুরাপুরি শেষ করার। কারণ মানে আমাদের দেশে কি হয় যে হ্যাঁ এখন তো আমার কাশি আসতেছে না, আমি তখন ভালো আছি, আর ওষুধ খাওয়া লাগবে না, এগুলো হচ্ছে মানে পরের কোর্সটা আমি আর কিনবো না। মানে কিছু ওষুধ তুমি কিনছো, এখন তোমার কোর্স হচ্ছে 1 মাস ব্যাপী, তুমি 1 সপ্তাহে এখন বেটার ফিল করতেছো, কারণ ঔষধ আমরা মানে বানাই হচ্ছে এই জন্য যে তুমি যাতে আস্তে আস্তে সুস্থ হও। এখন সুস্থ হইতে গেলে তুমি আবার এখন উল্টায় গেলা যে না আমি এখন সুস্থ হয়ে গেছি, আমি আর কোর্স কমপ্লিট করবো না, এমনটা কিন্তু করবা না। কোর্স যদি দেয় ডাক্তার, ওই ওষুধের কোর্সটা চেষ্টা করবো পুরাটা শেষ করা, কারণ কোর্স যদি কমপ্লিট না করো আসলে আলটিমেটলি লাভ হবে না, তুমি ওই কিছুদিনের জন্য সুস্থ হয়ে আবার হচ্ছে অসুস্থ হয়ে যাবা। এজন্য দীর্ঘমেয়াদী চিকিৎসা গ্রহণ, মানে কোর্স যদি বলে ওইটা পুরাটা শেষ করবা। কিন্তু পরিমিত পুষ্টিকর খাদ্য গ্রহণ, হ্যাঁ এটা কিন্তু অনেক দরকারি। যে কোনো রোগ থেকে বা জীবাণু থেকে আমাদের বডি যে প্রতিরোধটা গড়ে তুলবে, ওটার জন্য আমাদের শক্তির প্রয়োজন, পুষ্টিকর খাবারের প্রয়োজন। পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে, নিয়মিত ঔষধ সেবন করতে হবে। ওই যে বললাম যে অর্ধেক আজকে তুমি ভালো ফিল করতেছো, এখন আজকে আর ওষুধ খাবা না, এরকম কিন্তু করা যাবে না। এছাড়াও শিশু জন্মের পর থেকে 1 বছর বয়সের মধ্যে BCG টিকা দিতে হবে। কখন দিতে হবে? 1 বছর বয়সের মধ্যে।
এই টিকাদান যক্ষার হাত থেকে রক্ষা করে। বর্তমানে দেশে বিভিন্ন হাসপাতালে যক্ষা রোগের চিকিৎসা কিন্তু বিনামূল্যে হচ্ছে। অর্থাৎ জামিল যে রোগটাতে আক্রান্ত, যক্ষা যে রোগে আক্রান্ত, ওই রোগে আক্রান্ত হইলে আমাদের অনেক চিকিৎসা আছে, ঔষধ আছে, মানে আমরা জানি এখান থেকে মানে উতারে ওঠা যায়। তাহলে জামিলের জন্য এটা ভালো কথা। জামিল হচ্ছে সহজে তার রোগটা থেকে প্রতিরোধ করতে পারবে বা প্রতিকার পাইতে পারবে। কিন্তু রাশেদের ক্ষেত্রে কি হলো, ওর ব্যাড লাক, ওর যে রোগটা ওটা তো অনেক ভয়াবহ, ওটা থেকে কি হবে মানে নিস্তার পাইতে পারবে না। তাহলে আমাদেরকে জিজ্ঞেস করছে যে কোনটা বেশি সহজে নিরাময় করা যাবে। আমরা কি বলতে পারলাম, জামিলের যে যক্ষা রোগটা ওইটা থেকে ও সহজেই মানে বের হয়ে আসতে পারবে। তাহলে আমরা বুঝতে পারলাম দুইটা প্যারায় দুইজনে বর্ণনা দিয়ে ফিনিশিং এভাবে করে দিয়ে দিব। এভাবে করে লিখতে পারলে আই হোপ একটা স্ট্যান্ডার্ড মার্কস উঠে যাবে। তাহলে আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। আমি মেইন উত্তর যতটুকু লিখবা তার থেকে অনেক বেশি কথা বলছি, এত কথা খাতায় লেখা লাগবে না, মানে আমি বোঝানোর জন্য বলছি। আশা করি বুঝতে পারছো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।